সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ট্রাম্পের গাজার চুক্তিকে শক্তি প্রদর্শনে রূপান্তর করল তুরস্ক। এদিকে ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ, লেবাননের এমপি। আরও থাকছে নীরবতা ভেঙে খামেনির যে মন্তব্য, নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটা ছোট্ট আবেদন। এক মুহূর্ত চোখ বন্ধ করুন। ভাবুন তো, একটা ভূমি যার মাটিতে কখনো শান্তি নামেনি, যেখানে আজও শিশুর কান্না মিশে আছে ধোঁয়ার গন্ধে, যেখানে প্রতিটি প্রভাত মানে নতুন শোকের বার্তা। আজ সেই গাজা, সেই জেরুজালেম, সেই বৈরুত আবারও অগ্নিগর্ভ। তুরস্ক, ইরান, লেবানন, পুরো মধ্যপ্রাচ্য যেন নতুন এক অজানা স্রোতের দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে ট্রাম্পের গাজার চুক্তি, যা শক্তি প্রদর্শনের মঞ্চে রূপ নিচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহর হুঁশিয়ারি, ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে আমরা প্রস্তুত। আর নীরবতা ভেঙে খামেনির সেই এক মন্তব্য, যা কাঁপিয়ে দিয়েছে ওয়াশিংটন ও তেল আবিবের ক্ষমতার প্রাচীর। একবার ভাবুন তো, এই পৃথিবীর কোনো প্রান্তে যখন যুদ্ধের আগুন জ্বলে ওঠে, তার ছাই এসে লাগে আমাদের মানবতার মুখে। ফিলিস্তিনের শিশু, লেবাননের মাতা, সিরিয়ার পিতা, সবাই তো মানুষ, তাদের রক্তের রঙও আমাদের মতোই লাল। যদি আপনার হৃদয়ে মানবতার জন্য একটুও জায়গা থাকে, তবে নিচে কমেন্টে লিখুন, আমরা শান্তি চাই। কারণ আপনার একটি শব্দই হতে পারে কারও আশার আলো। আর যদি মনে করেন এই পৃথিবীতে সত্য খবর, নির্ভীক কণ্ঠ আর মানবতার বার্তা ছড়িয়ে পড়া দরকার, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এখনই। কারণ আমরা জানাই সেই খবর যা অনেক বড় মিডিয়া এড়িয়ে যায়। আমরা বলি সেই সত্য যা ক্ষমতার প্রাচীর ভেদ করে পৌঁছে যায় মানুষের হৃদয়ে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। কিভাবে ট্রাম্পের গাজার চুক্তি হয়ে উঠছে তুরস্কের শক্তির প্রতীক, কেন হিজবুল্লাহ বলছে আমরা প্রস্তুত, আর কি সেই খামেনির মন্তব্য যা নড়েচড়ে বসিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের গাজার চুক্তিকে শক্তি প্রদর্শনে রূপান্তর করল তুরস্ক। তুরস্কের হামাসের সঙ্গে সম্পর্ক, যা আগে ওয়াশিংটনের কাছে সীমাবদ্ধতার কারণ ছিল, তা এখন হয়ে উঠেছে ভূ-রাজনৈতিক সম্পদ। হামাসকে ডোনাল্ড ট্রাম্পের গাজার চুক্তি মানতে রাজি করাতে তুরস্কের ভূমিকা মধ্যপ্রাচ্যে তার প্রভাব বাড়িয়েছে, যা ইসরায়েল ও অন্যান্য আরব দেশকে উদ্বিগ্ন করেছে। প্রাথমিকভাবে ট্রাম্পের চূড়ান্ত শর্ত ছিল ইসরায়েলি বন্দীদের মুক্তি। তা না দিলে হামাসের ওপর ধ্বংসাত্মক পদক্ষেপ চালানো হবে। এতে হামাসের নেতারা রাজি ছিলেন না। তবে তুরস্ক, যাকে তারা রাজনৈতিক অভিভাবক হিসেবে দেখেছে, চুক্তি মানতে চাপ দেওয়ায় অবশেষে তারা সম্মত হয়। হামাসের চুক্তি মেনে নেওয়ার পর ট্রাম্প মন্তব্য করেছিলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতাদের মধ্যে একজন। তিনি একজন নির্ভরযোগ্য মিত্র। যখনই প্রয়োজন তিনি পাশে থাকেন। এরদোগানের চুক্তি স্বাক্ষর তুরস্ককে মধ্যপ্রাচ্যে কেন্দ্রীয় ভূমিকা নেওয়ার প্রচেষ্টা ত্বরান্বিত করেছে। এরদোগান প্রায়শই অটোমান সাম্রাজ্যের সময়কালের সম্পর্ক ও নেতৃত্বর উল্লেখ করেন। এখন তুরস্ক আশা করছে এই দূতামাসিক সফলতাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় অগ্রগতি অর্জন করতে পারবে, যেমন F-35 যুদ্ধবিমান ক্রয়, মার্কিন শাস্তি নরম করা এবং সিরিয়ায় নিরাপত্তা লক্ষ্য অর্জনে সহযোগিতা। এরদোগানের সঙ্গে ট্রাম্পের সেপ্টেম্বরে হোয়াইট হাউসের বৈঠক চলতি দূতাবাসিক পুনর্স্থাপনার সূচনা করেছিল। বৈঠকে 2020 সালে তুরস্কের রাশিয়ার S-400 মিসাইল ব্যবস্থা কেনার কারণে আরোপিত মার্কিন শাস্তি, সিরিয়ায় কুর্দি ফলে নিয়ে তুরস্কের প্রভাব বিস্তার এবং অন্যান্য বহুপাক্ষিক ইস্যু আলোচিত হয়। গাজার চুক্তি কার্যকর হওয়ার পরে তুরস্ক মধ্যপ্রাচ্যে তার প্রভাবশালী অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ট্রাম্পের ব্যক্তিগত গ্যারান্টি এবং তুরস্ক, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস চুক্তি মেনে নেয়। চুক্তি অনুযায়ী ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হবে এবং যুদ্ধ বন্ধ থাকবে। তুরস্কের ভূমিকা ইসরায়েল ও কিছু আরব দেশের জন্য উদ্বেগের কারণ হলেও যুদ্ধ শেষ হওয়ার দিক থেকে তারা আংশিক স্বস্তি পেয়েছে। হামাসকে চুক্তি মেনে নিতে বাধ্য করেছিল মানবিক সংকট, চাপ ও জনসাধারণের ক্লান্তি। যাই হোক, এই চুক্তি কি ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দিকে পথ খুলবে, তা এখনও অজানা।
তুরস্ক এবং কাতার, মিশর সহ কিছু আরব দেশ মনে করেন এই চুক্তিতে দুটি রাষ্ট্রের সমাধানের জন্য স্পষ্ট রোডম্যাপ নেই। এরডোগান অক্টোবরের শুরুতে বলেন, চূড়ান্ত লক্ষ্য পূর্ণ যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং গাজার পুনর্গঠন, নিরাপত্তা এবং তুরস্কের সম্ভাব্য সেনা মোতায়েনের বিষয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী পর্যায়ে হবে। এদিকে নীরবতা ভেঙে খামেনির যে মন্তব্য, নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। বিশ্ব রাজনীতির দাবার ছক যেন আবারও নড়ে চড়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নীরবতা ভেঙে দেওয়া বক্তব্যে তোলপাড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে। ট্রাম্প দাবি করেছিলেন, আমেরিকার সামরিক অভিযানে ইরানের পারমাণবিক কেন্দ্র সম্পূর্ণ নিশ্চিহ্ন করা হয়েছে। কিন্তু সোমবার ২০ অক্টোবর খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি সেই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেন, ট্রাম্প কেবল স্বপ্নই দেখতে থাকুক। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি, বরং আরও শক্ত অবস্থানে রয়েছে। এই একটি বাক্যেই যেন বদলে গেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণ। কে দিয়েছে ট্রাম্পকে এই অধিকার? খামেনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্বের কোনো দেশের পারমাণবিক শিল্প নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে? এটা কেবল রাজনৈতিক ঔদ্ধত্য, নৈতিক দেউলিয়াত্ব। তার এই মন্তব্যের পর মুহূর্তেই আলোড়ন ছড়ায় বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বিশ্লেষণ শুরু করেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েল, যুক্তরাষ্ট্রের গোপন উদ্বেগ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খামেনির এই বক্তব্যকে নতুন হুমকি হিসেবে উল্লেখ করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যেই সীমান্ত এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে ওয়াশিংটনে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, খামেনির মন্তব্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও নিরাপত্তা পরিকল্পনায় নতুন করে ঝড় তুলেছে। বিশ্লেষকদের মতে, যদি ইরান সত্যিই তাদের পরমাণু ক্ষমতা পুনর্গঠন শুরু করে থাকে, তবে এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকে নতুন এক অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। চীন, রাশিয়ার দায়কূটনৈতিক ছায়া। খামেনির বক্তব্যের পরপরই চীন ও রাশিয়া প্রকাশ্যে ইরানের প্রতি সমর্থন জানায়। মস্কো ও বেইজিং যৌথ বিবৃতিতে জানায়, ইরানের পরমাণু কর্মসূচি, তাদের সার্বভৌম অধিকার, পশ্চিমা হস্তক্ষেপ অনৈতিক এবং অগ্রহণযোগ্য। এর মধ্যেই জাতিসংঘে ৩ দেশের ইরান, রাশিয়া, চীনের যৌথ লিটি পৌঁছেছে, যেখানে ২০১৫-এর পরমাণু চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। নতুন মহাযুদ্ধের আশঙ্কা? বিশ্লেষকরা সতর্ক করছেন, এই পরিস্থিতি নতুন ঠান্ডা যুদ্ধ বা পারমাণবিক প্রতিযোগিতায় গড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর এখন চাপ বাড়ছে, কারণ রাশিয়া, চীন ও ইরানের জোট আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়ে উঠছে। এমনকি উত্তর কোরিয়াও এই জোটে যোগদানের ইঙ্গিত দিয়েছে বলে আন্তর্জাতিক সূত্র জানিয়েছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। বিবিসি বলছে, খামেনির এই মন্তব্য কেবল যুক্তরাষ্ট্রের নীতি নয়, পুরো পশ্চিমা বিশ্বের প্রতি চ্যালেঞ্জ। আল জাজিরা জানিয়েছে, ইরান আবারও পরমাণু ক্ষমতা পুনরুদ্ধারে দৃঢ়প্রতিজ্ঞ। ফক্স নিউজ দাবি করেছে, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র নীতি এখন কঠিন প্রশ্নের মুখে। এদিকে ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ। লেবাননের এমপি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আবারও শক্তি পুনরুদ্ধার করেছে। তারা ইসরায়েলি বাহিনীর যে কোনো সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত বলেই দাবি করেছেন লেবাননের পার্লামেন্টের একজন সদস্য। হিজবুল্লাহর রাজনৈতিক শাখা লয়্যালটি টু দ্য রেজিস্ট্যান্স ব্লকের সদস্য হাসান ইজেদিন মঙ্গলবার বলেন, হিজবুল্লাহকে পরাজিত করা অসম্ভব। বর্তমানে প্রতিরোধ আন্দোলনটি তার ক্ষমতার শিখরে অবস্থান করছে। ইজেদিন আরও বলেন, হিজবুল্লাহ ইস্পাতের মতো দৃঢ় এবং শক্তিশালী, অবিচল রয়েছে।
লেবানিজ সমাজের সম্মান ও মর্যাদা রক্ষার ন্যায়সঙ্গত কারণ তাদের সামনে রয়েছে। তিনি বলেন, লেবাননের প্রতিরোধ ফ্রন্ট তার শক্তি ফিরে পেয়েছে, এখনও সুপ্রতিষ্ঠিত আছে। তারা যে কোনো প্রতিকূল পদক্ষেপ, সম্ভাব্য জায়নবাদী শত্রুর স্থল আক্রমণ বা লেবাননের আরও ভূখণ্ড দখলের যে কোনো প্রচেষ্টা মোকাবেলা করতে সক্ষম। ইজেদিন বিশ্বাস করেন, ইসরায়েলি বাহিনী আজ হোক বা কাল হোক দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা থেকে সরে যেতে বাধ্য হবে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা নিয়ে মন্তব্য করতে এই লেবানিজ আইন প্রণেতা একে মনস্তাত্ত্বিক চাপ, ভীতি প্রদর্শন ও অর্থনৈতিক সন্ত্রাসের অংশ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এই আক্রমণগুলোর লক্ষ্য হল একটি ভীতিকর পরিস্থিতি বজায় রাখা। তার মতে, বেসামরিক যানবাহন ও অবকাঠামো ধ্বংস করেও আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না, শত্রুরা কোনোভাবেই আমাদের মনোবল ভাঙতে পারবে না। ইসরায়েলের সঙ্গে আলোচনার সম্ভাব্য গতিপথ নিয়েও মন্তব্য করেন হাসান ইজেদিন। তিনি জানান, যদি আলোচনাটি সীমান্তের বিরোধিত পয়েন্টগুলো চিহ্নিত করা এবং সমাধানের জন্য পূর্বের ত্রিপক্ষীয় কমিটির মতো হয়, তাহলে সরকার তা পরিচালনা করতে পারে।